নমস্কার বন্ধু, আজকে তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। না, একে ঠিক গল্প বলা ভুল হবে, একটা বাস্তব কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একটা জঙ্গল ঘেরা পরিবেশের মধ্যে কি করে কয়েকটি পরিবার জীবন সংগ্রামের সাথে বাস করতে পারে, আজকের বিষয় তাই। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এরা কি করে এত বছর ধরে এখানে বেঁচে আছে, সেটাই আজকের বিষয়। যে জঙ্গলে রয়েছে ভয়ঙ্কর বিষাক্ত সব সাপ, শিয়াল এবং অন্যান্য বন্যপ্রাণী, তার সাথে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে বিপদ এলে পাওয়া যায় না অন্য মানুষের সহযোগিতা, না মেলে কোনো সরকারি অনুদান। এই দ্বীপের মেয়েদের কিভাবে বিয়ে হয়, এখানকার মেয়েরা যে বিয়ে করে কোথাকার ছেলেদের সাথে বিয়ে হয়, কিছুই জানা যায় না। এমন একটা নির্জন দ্বীপ, যে দ্বীপে বাস করে মাত্র 15 থেকে 16 জন লোক। এদের জীবিকা কী, কীভাবে বেঁচে আছে এরা? দীর্ঘ 40-45 বছর ধরে একই জায়গায় রয়েছে। কি খাচ্ছে, হাট বাজার কী করছে, স্কুল কলেজে কীভাবে যাচ্ছে, কোনো আকস্মিক দুর্ঘটনায় হসপিটালে কীভাবে যাচ্ছে, সমস্ত কিছু থাকছে আমার ভিডিওতে। আমি শুভদীপ, আর আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো আজকে তোমাদের এমন একটা নির্জন দ্বীপে নিয়ে এসেছি, যেখানে মাত্র 15 থেকে 16 জন মানুষের বাস। চলো তোমাদের সমস্তটাই ঘুরে দেখাই। হুগলি নদীর গতিপথের পরিবর্তনের জন্যই কিন্তু তৈরি হয়েছিল এই চর। আনুমানিক 120 বছর আগে সৃষ্টি হয় এই চরের। মতান্তরে বিভিন্ন স্থানীয় লোকের কাছে জানা গেল এই চরের জন্ম প্রায় 200 বছর আগে। এই চরের এক প্রান্তে রয়েছে হুগলির গ্রাম বলাগড় এবং অপর প্রান্তে রয়েছে নদিয়া জেলা বা চাকদহ এলাকার কাছাকাছি। এই হুগলি নদীর যে মূল শাখা চরের অপর প্রান্ত থেকে বেরিয়ে গেছে, তার পাশেই রয়েছে চুনি নদী। এই চরের দুই প্রান্তের বাসিন্দাদের অধিকাংশই কিন্তু মৎস্যজীবী, বা কেউ কেউ চাষাবাদ করেও জীবন জীবিকা নির্বাহ করে। নদী পাড়ের অধিকাংশ বাসিন্দাই কিন্তু পূর্বে ওই চরে গিয়ে চাষাবাদ করতেন, হয়তোবা কেউ কেউ এখনও চাষাবাদ করেন ওই চরে। বন্ধু, আমরা এখন পৌঁছে গেছি সেই চরে। এখানে সে একটা জিনিস খেয়াল করলাম, যেখানে যে মানুষ হাঁটা চলা করে তার কিন্তু চিহ্ন রয়েছে স্পষ্ট। এই পায়ে হাঁটা পথ ধরেই আমরা কিন্তু এগিয়ে চললাম সামনে। দুধারে রয়েছে অসংখ্য জঙ্গল, মাঝখানে সরু পায়ে হাঁটা পথ। আমরা সেই পথ ধরেই এগিয়ে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য এই চরের যে বাসিন্দারা রয়েছে বা যে অধিবাসীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের জীবনযাত্রা সম্বন্ধে জানা। দেখলাম রাস্তাটি দুপাশে ভাগ হয়ে গেছে, তার মানে এখান থেকে যে রাস্তাটি গঙ্গার দিকে গেছে সেখানে অসংখ্য মানুষ যায়, হয়তোবা চাষাবাদই করে, এবং একটি রাস্তা সোজা চলে গেছে ওপরের দিকে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে ঘেটু গাছ এবং জংলি লতা, আর রয়েছে প্রচুর পরিমাণে বাবলা গাছ এবং জিলিপি গাছ, এবং এই গাছগুলোর তলায় রয়েছে বন তুলসী গাছ। দুধারে এই জঙ্গলকে ফেলে আমরা কিন্তু এগিয়ে চললাম সামনের দিকে। দূর থেকে ভেসে আসছে একটা অজানা পাখির কর্কশ স্বর। মাঝে মাঝে দু একটা বনবিড়াল ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এইরকম ভয়ঙ্কর জঙ্গলে বিষাক্ত সব সাপ থাকবে, এটাই স্বাভাবিক। হতে পারে তা চন্দ্রবোড়া কিংবা গোকরো, আলকেউটেও থাকতে পারে। বন্ধু, এই রহস্যময় দ্বীপে কি আছে? এখানে নেই কোনো স্কুল, কারেন্টের ব্যবস্থা আছে কিনা ঠিক বলতে পারবো না। এখনও অবধি আমি প্রায় 20 মিনিট ধরে ভিডিও করছি, এখনও কোনো লোকজনের দেখা পাইনি। তো এইখানে ইলেকট্রিকের ব্যবস্থা কী আছে, পানীয় জলের ব্যবস্থা কী আছে, কিছুই বুঝতে পারছি না। আমি দীর্ঘ পথ ধরে হাঁটছি, সেখানে কিন্তু জনমানব শূন্য, কোনো লোকজনের কিন্তু এখন দেখা পাইনি। এবং এরা যে কীভাবে জীবিকা নির্বাহ করে, এখনও অবধি চাষের জমিও দেখতে পাইনি আমি, যেখানে চাষ হচ্ছে বা এরকম কোনো ব্যাপার। চলো দেখি এগিয়ে গিয়ে। বন্ধু, অনেকটা পথ অতিক্রম করে এলাম, শুধু হেঁটে যাচ্ছি। কোথাও একটু জায়গাটা উঁচু, আবার কোথাও নিচু, আর বালির মধ্যে থেকে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। যদিও কয়েকদিন আগে ভালোই বৃষ্টি হয়ে গেছে, তবু গরমের প্রভাবটা কিন্তু কমেইনি, এখনও প্রচুর গরম। দীর্ঘ পথ হেঁটে এসেছি, এখনও কিন্তু কোনো মানুষের দেখা পাইনি, না কোনো জনবসতি, না কোনো চাষের জমি। শুধু হাঁটছি
বালির রাস্তা ধরে। অনেকক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখা গেল। কাকা, এখানে কি বাড়ি আপনার? আচ্ছা, এখানে কি করতে এসেছিলেন? এখানে কাজ করতে এসেছিল। কাজ করতে এসেছিলেন। এই দ্বীপে লোকজন বাস করে? বাস করে ওই সাইডে কয়েকজন, কজন থাকে? 5-6 ঘর। 5-6 ঘর। এরা কত বছর ধরে আছে এখানে? একটা 40 বছর উপরে। 40 বছরের উপরে। 2000 বন্যার সময় করে এখানেই ছিল? হ্যাঁ, না এই চড়াই ছিল। এই চড়াতেই ছিল। এদের এখানে কোনো হাট বাজার, স্কুল, কলেজ কিছু আছে এখানে? কিছু নেই। কোনো হসপিটাল কিছু নেই? তাই এই নির্জন দ্বীপে এরা বাস করছে দীর্ঘদিন ধরেই। ঘন কাশবন। এই কাশবনে কিন্তু আশ্বিন কার্তিক মাসের দিকে প্রচুর ফুল ফুটবে, তখন কিন্তু প্রকৃতিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর রয়েছে খেজুর গাছ। যেহেতু জমিটা পুরো বালিতে ভর্তি, আর এখানে খেজুর গাছ থাকাটাই স্বাভাবিক। খেজুর গাছ এবং কাঁটাযুক্ত গাছই কিন্তু বালি বা মরুভূমি এলাকায় বেশি জন্মায়। প্রত্যেকটা মোড় যেন একটা বিভীষিকার মতো, মনে হয় সামনে কিছু পাবো, কিন্তু কিছুই চোখে পড়ছে না, শুধু হেঁটেই চলেছি বন্ধু। অনেকটা পথ হেঁটে আসার পর আমি গরু হাঁটার পায়ের চিহ্ন পেলাম। তার মানে এখান থেকে গরু নিয়ে যাওয়া হয়েছে। আশা করি সামনেই হয়তো কোনো বাড়ি পেয়ে যাব। পথে সেই কাকার সঙ্গে দেখা হওয়ার পর দীর্ঘ 20 মিনিট ধরে আমি হাঁটছি এবং ভিডিও তৈরি করছি। আমি এতক্ষণও কোনো লোকে দেখা পেলাম না। কাকা যে পথটিকে আমাদের নির্দেশ করে দিয়েছিলেন, আমরা সেই পথ ধরেই হাঁটছি। আমি এখানে একটু গুগলকে ফলো করলাম, দেখলাম এই দ্বীপটা চওড়ায় 3.5 কিলোমিটার এবং লম্বায় প্রায় 6 কিলোমিটারেরও কিন্তু বেশি। এবং এই চরটা 8,500 বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে। এই চরে চাষ করার বহু জায়গা আছে, কিন্তু সেইভাবে চাষ আমাদের চোখে পড়লো না। বলি সামনে অনেক কলা বাগান দেখতে পাচ্ছি, তার মানে এখানে কলা চাষটা হয়। এখন বোঝা গেল যে এখানে কলা বাগান রয়েছে এবং কলা চাষ হয়। এদিকে রাস্তাটা অনেকটাই উঁচু, তার মানে আমরা ক্রমশ উঁচুর দিকে উঠছি। আর এই বালি পথে উঁচুর দিকে ওঠা খুবই কষ্টসাধ্য, হাঁপিয়ে গেছি বন্ধু। সাধারণত যারা এরকম চরে বাস করে বা এরকম দ্বীপে বাস করে, তারা একটু চেষ্টা করে যে গঙ্গার কাছাকাছি জায়গা থাকতে, বিপদ আপদে বা কোনো প্রয়োজনে তারা নৌকো নিয়ে পার হয়ে ওপার থেকে তাদের প্রয়োজনটা মেটাতে পারে। কিন্তু এখানে গঙ্গার কাছ থেকে আমি ঘুরে এলাম, সেরকম জনবসতি কিন্তু চোখে পড়লো না। না, এখানেও কোনো মানুষজনকে পেলাম না। আরও অনেকটা পথ আমি অতিক্রম করলাম, শুধু কিছু পাখি বা প্রজাপতি দেখা মিলল। বুঝলে এত ভয়ঙ্কর জঙ্গল, আশা করি এখানে শিয়াল বা ওই টাইপের কোনো বন্যজন্তু থাকতে পারে। আমরা যখন এই দ্বীপে প্রবেশ করলাম তখন দুপুর পার হয়ে গেছে, আকাশে মেঘও রয়েছে এবং সন্ধে হতে কিন্তু খুব সময় নেবে না। আশা করি এর মধ্যে আমরা এই দ্বীপের মানুষজনের সাথে দেখা করতে পারবো এবং তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। বন্ধু, একটু আশার আলো দেখা গেল। দেখো, এখানে গাছ কেটে রাখা হয়েছে, হয়তো কোনো গাছ মরে গেছে, সেই গাছকে কেটে রাখা হয়েছে এবং যেভাবে কাটা হয়েছে এগুলো কিন্তু জ্বালানি কাজে ব্যবহার করা হয়। এটা দেখে বোঝা গেল যে সামনেই কোনো লোক আছে, হয়তো আমরা খুব শীঘ্রই তাদের দেখা পেয়ে যাব। ওই একটু দূরে একটা ছাউনির মতো দেখা গেল এবং সাথে রয়েছে জমিতে মেশিন দিয়ে স্প্রে করে যে কীটনাশক ছড়ানো হয় তার একটা ড্রাম, বালতি, এখানে একটা নাদা রয়েছে। হয়তো এখানে যারা চাষ করে তারা এখানে হয়তো বিশ্রাম করে গরমের সময় বা বৃষ্টির সময়। রয়েছে একটা কলসি। যেহেতু হাঁপিয়ে গেছি তাই এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার এগিয়ে চলবো সামনে। জানি না এখন কত দূর যেতে হবে। কোনো খড়ের ছাউনি যে কুড়ে ঘরটা রয়েছে সেখানে কোনো লোকজনকে খুঁজে পেলাম না। যাকে জিজ্ঞেস করি যে এখানে যারা বাস করে তারা কতটা ভেতরে থাকে, কিছু বুঝতে পারছি না। আমরা তো কিন্তু এগিয়ে চলেছি।
দেখো বন্ধু, যে পথ দিয়ে আমরা হেঁটে চলেছি একটু ভয় লাগলেও বেশ রোমাঞ্চকর লাগছে। এই পথ ধরে আমরা আরও এগিয়ে চললাম, আরও অনেকটা পথ চলে এসেছি। এখনও কিন্তু কোনো জনমানুষের দেখা পেলাম না, শুধু রাস্তা আর রাস্তা। আমরা এবার কিন্তু ক্রমশ উপরের দিকে আরও উঠছি। শুধু কুলগাছ, কাশবন আর বালির পায়ে চলা পথ, এছাড়া চোখে এখন অব্দি কিছু পড়েনি। বন্ধু, আমি আগেই বলেছিলাম যে এখানে ভয়ঙ্কর বিষাক্ত সাপ থাকে, এবং আমি ক্রমশ একটা সাপকে দেখতে পাচ্ছি। চলো তোমাদের দেখাই সাপটা। বন্ধু, এখানে একটি নয় বরং দুটো সাপ দেখা গেল। তবে ভয়ের কিছু নেই, সাপ দুটো বিষাক্ত নয়, দানার সাপ। বন্ধু, ক্রমশ দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আকাশে মেঘটা হালকা হয়ে গেছে, কিন্তু একটু সন্ধ্যার ভাব চলে এসছে। আমরা আবারও এগিয়ে চলেছি সেই জনজীবনকে খুঁজে পাওয়ার জন্য। বন্ধু, কলকাতা শহর থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই রহস্যময় দ্বীপে। রহস্যময় বলা এই কারণ যে এতটা জায়গা ঘুরেও কিন্তু আমি এখন অবধি লোকজন পাইনি খুঁজে। যাই হোক, এত কাছে এরকম একটা নির্জন দ্বীপ রয়েছে, এটা ভাবতে অবাক লাগছে, সত্যি অবাক লাগছে। যে দ্বীপে 15 থেকে 16 জন লোক বসবাস করে, বা 4 থেকে 5টি পরিবার বসবাস করে, যেখানে মেয়েদের বিয়ে কোথায় দেয়, কীভাবে দেওয়া হয়, সেটাও এখন রহস্য রয়েছে। কারণ এই দ্বীপে কারা বা বিয়ে করতে আসবে, বা এই দ্বীপের থেকে কেই বা বিয়ে করতে যাবে, কোথায় যাবে, এখানকার লোকজনের সঙ্গে দেখানো হলে কিন্তু সেই ব্যাপারে আলোচনা করা যাচ্ছে না। বাকি রইল যেটা, এই দ্বীপটা এতটাই শহরে ছোঁয়ার বাইরে, যেখানে নেই বাজার। এরা কীভাবে জীবনযাপন করে সেটাই আমার কাছে রহস্য থাকছে। তার কারণ হলো গিয়ে এখানে নেই বাজার, নেই হসপিটাল, না যে স্কুল, এখানে শিক্ষা ব্যবস্থা কী, পানীয় জলের ব্যবস্থা কী, কিছুই জানা যাচ্ছে না। সমস্তটাই রহস্যময় রয়েছে, তাই আমি একে রহস্যময় দ্বীপই বললাম। বন্ধু, সামনে দূরে একটা গরু দেখা যাচ্ছে, তার মানে আমরা কাছাকাছি লোকালয়ে চলে এসেছি। হয়তো এখানে পেয়ে যাব কোনো মানুষকে। একটা গরু ক্রমশ এদিকে আসছে। আর দূরে ওই একটা তাল গাছ, আমি চেষ্টা করবো তোমায় দেখানোর। ওই তাল গাছটায় রয়েছে অনেক বাবুই পাখির বাসা। অনেকটা ওপরে ওঠার পর আমরা একটা ঢাল বেয়ে আবার নিচের দিকে নামছি, সামনে এগিয়ে চলেছি। বন্ধু, দুটো শিয়াল বেরিয়ে গেল। ও ক্যামেরাটা ঠিক রেডি ছিল না যে এদের ছবিগুলো তুলবো। নিশ্চয়ই সামনে এদের আবার দেখা পাবো। অনেক দূর থেকে কিন্তু শিয়ালের আওয়াজটা ভেসে আসছে। আর বন্ধু, আমরা খুব কাছে চলে এসেছি, আর হয়তো মিনিট 5 হেঁটে যাওয়ার পরে কিন্তু আমরা পেয়ে যাব সেই গ্রামটা, যেখানে সেই পরিবারগুলো রয়েছে। বন্ধু, অনেকটা হেঁটে আসার পর একটু আশার আলো দেখতে পেলাম। ওই দেখো, ওইখানে কয়েকজন লোককে বসে থাকতে দেখছি, দূর থেকে দেখছি, সামনে গিয়ে দেখি ওখানে কী আছে। এখানে বেশ কিছু ছাগল বাঁধা রয়েছে গলায় দড়ি দিয়ে, এবং কয়েকটা ছাগল ছাড়া রয়েছে। তার মানে আমরা লোকালয়ের একদম ভেতরে ঢুকে গেছি। আর দূর থেকে একটা চালা দেখা যাচ্ছে, চার ভেতর কিন্তু 2 জন মহিলা রয়েছে। চলো দেখি ওরা কি কাজ করছে। ছাগলগুলো বাঁধা, তার কারণে লোকে ছেড়ে দিলে অনেকটা দূরে চলে গেলে শিয়ালে ধরে খেয়ে দিতে পারে, তাই জন্য এভাবে বেঁধে রাখা হয়েছে। এবং তার মানেই আমরা লোকালয়ের একদম ভেতরে প্রবেশ করে গেছি। আচ্ছা কাকিমা, এটা কি গোয়াল ঘর? আচ্ছা, এখানে লোক বাস করে তো? কোন ধারে? আপনাকে এখানে গরুর খাবার খাচ্ছে না ছাগলের? গরুর খাবার, তাই তো? এখানে কতগুলো ফ্যামিলি বাস করে? সামনে যেতে হবে, তাই তো? সামনে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একজন কাকিমার সঙ্গে দেখা পেলাম। তিনি বলেন সামনে গেলে কয়েকটা পরিবার দেখা যাবে। সামনে কিছু গরু চড়ছে মাঠে। এখানে কিন্তু বেশ কিছু ছাগল দেখা গেল, অনেকগুলো ছাগল রয়েছে এখানে, এবং ওরা আমাকেই দেখছে। ওদের কাছে আমি একটা রহস্যময়, কারণ ওরা যে দ্বীপের
যে লোকজনের সঙ্গে বাস করে তাদের দেখতেই অভ্যস্ত, এবং হঠাৎ আমি নতুন লোক। বন্ধুরা, এই জায়গাটা বেশ ফাঁকা এবং খুব মনোরম পরিবেশ সেখানটা রয়েছে। আর এই জায়গায় অনেক ছাগল এবং গরু চড়ে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি লোকালয়ের মধ্যে ঢুকে গেছি, একদম কাছেই বাড়িগুলো রয়েছে। আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো সেই বাড়িগুলো। তার আগে একটা কথা বলে রাখি, এই জায়গাটাতে 1990-95 সাল নাগাদ সিইএসসি বা তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল। পরবর্তী সময় 2000 সালে যখন ভয়ানক বন্যা হয় এবং সেই বন্যা পরিস্থিতির পরে সিএসসি যে ব্রিজটি পড়েছিল, ব্রিজের এক অংশ ভেঙে পড়ে, এবং পরবর্তী সময় সিএসসি কিন্তু আর এই জায়গাতে তার তাপবিদ্যুৎ কেন্দ্রটা গড়ে তোলেনি। পরবর্তী সময় কলকাতা বন্দর এখানে একটি মিনি বন্দর করার কথা চিন্তা করেছিলেন, যে এখান থেকে সহজেই কন্টেনার খালি করে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সেই পণ্য পৌঁছে দেওয়া যাবে। পরবর্তীতে সেই কাজও কিন্তু বন্ধ রাখা হয়েছে। বলছি, তোমরা লুডো খেলছো? আচ্ছা, তোমরা এই দ্বীপে কজন থাকো, মানে কটা ফ্যামিলি থাকে? 5টা ফ্যামিলি। মোট জনসংখ্যা কজন, মানে কজন বাস করে এখানে? 1500 জন। আর তোমরা এখানে কত বছর ধরে আছো, মানে তোমার বাপ ঠাকুর দাদা কত বছর ধরে আছে এখানে? জন্ম থেকেই আসছি আমি। হ্যাঁ, দাদুরা করে নিয়ে এসেছে, এটা জানি না। তাও প্রায় 40-45 বছর তো হবেই। 2000 বন্যার সময় কি এখানে ছিলে? আমি তখন হইনি, মা ছিল। আচ্ছা, এই যে এখানে যে শিয়াল ডাকছে বা এরকম ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো হচ্ছে, ভয় লাগে না? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখানে স্কুল আছে, না, ওপারে বাজার, ওপারে তো ওখানে যাও কি করে তোমরা? ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে? যদি ব্রিজ না থাকতো তাহলে কী করে যেতে? নৌকা দিয়ে। নৌকা দিয়ে। তাহলে বাজার করতে রেগুলার ওপারে যেতে হয়, মানে এপারে কোনো ব্যবস্থা নেই? না, যদি কারোর অসুস্থতা থাকে হসপিটালে যাওয়ার জন্য কি হয়? ওই ব্রিজ না নৌকা। ব্রিজ না নৌকা। আর এখানকার মেয়েরা কোথায় বিয়ে করে? ওপারে। ওপারে? মানে ওপার মানে ওই ওপারে অনেক, প্রায় 3-4 কিলোমিটার দূরে তো, তাই তো? বন্ধু, এখানে আরেকটি কল দেখতে পেলাম। এর আগে আমি আরও 2টো কল দেখেছি। আর যে সমস্ত মেয়েগুলো এখানে খেলছে তাদের কাছ থেকে জেনে যেটুকু বুঝতে পারলাম যে পড়াশোনার প্রতি এদের কিন্তু একটু অনীহা রয়ে গেছে। হতে পারে তা আর্থিক কারণে, কিংবা এখান থেকে স্কুলের দূরত্ব অনেকটা বেশি হওয়ার দরুন। এখানে যে কটি পরিবার রয়েছে তারা কিন্তু সরকারকে খাজনা দিয়েই এই জমি দখল করে তারা বসবাস করছেন এবং চাষাবাদ করছেন। বন্ধু, এই যে মেয়েগুলোর কাছ থেকে আমি জেনেলাম তাদের স্কুলটাও কিন্তু ওপারে, এবং বাজার বা অন্যান্য সুযোগ সুবিধা নিতে গেলে তাকে নৌকো পার করে কিংবা ব্রিজ পার করে যেতে হয়। আর এখানকার মেয়েদের যে বিয়ে হয় তাও কিন্তু যোগাযোগ করা হয় ওপারের সাথেই, কারণ এখানে 15টা পরিবারের মধ্যে নিজেরাই সবাই আত্মীয়, তাই নিজেদের মধ্যে তো আর বিয়ে হতে পারে না। তাই বিয়ের জন্য অবশ্যই অন্য পাত্র বা পাত্রী দরকার। তার জন্য তাদের যোগাযোগ কিন্তু করতে হয় নদিয়া জেলার চাকদাহ কিংবা রানাঘাটের সাথে, কিংবা পায়রাডাঙ্গা, এবং হুগলি জেলার বলাগড় বা জিরাট বা মিলনগড়, এরকম জায়গাতে কিন্তু এদের যোগাযোগ করতে হয়। আমি কিন্তু এখন ক্রমশ এই গ্রামের দিকে ঢুকছি। দেখো কি ভয়ঙ্কর জায়গাটা। এটা একটা শিমুল গাছ, আর আমি এর ভেতর থেকে একটা সুড়ঙ্গ মতো পথ, সেখানে যাচ্ছি। আর এই পাখিটাকে দেখো লতায় জড়িয়ে গেছে কিংবা সাপে ধরেছে। এবার আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে। ভয়ঙ্কর জঙ্গল, আর এরকম দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এদের চলাচল করতে হয়, সে রাতেই হোক বা দিনে। হয়তোবা শহরে মানুষরা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে সত্যি রীতিমতো ভয় পাবে, মানে আমি ভয় পাচ্ছি, আর শহরের লোকরা অবশ্যই ভয় পাবে। তবে দিনের বেলা এই জায়গাটা কিন্তু দারুণ। এখানে অনায়াসে একটা বেলা কাটিয়ে দেওয়া যায়, বা এখানে এসে কিন্তু বনভোজন বা পিকনিক করা যায়। এখানে কিছু তিল গাছ লাগানো হয়েছিল, যা কেটে নেওয়া হয়েছে, তারই কিছু অংশ পড়ে রয়েছে। আর কলা গাছের চাষ তো দেখাই যাচ্ছে, কিন্তু এখানে ধান চাষ বা অন্যান্য যে ফসল চাষ হয় তার কিন্তু কোনো নমুনা বা প্রমাণ আমি এখন অবধি পাইনি। কলা বাগানটাই বেশি, হয়তো এই কলা তারা এখান থেকে কেটে নিয়ে গিয়ে ওপারে বাজারে বিক্রি করে। এখানে একজনকে পাওয়া গেল যিনি চাষ করছেন বা মাটি নিড়োচ্ছেন। চলো এনার কাছ থেকে কিছু জেনে নিই। দাদা, চাষ করছেন? পেঁপে গাছ লাগাচ্ছেন। আচ্ছা দাদা, একটা প্রশ্ন রয়েছে, আপনার এখানে কত বছর ধরে বাস করছেন? 100 বছর বেশি, মানে আপনাদের বাপ ঠাকুরদা থাকতেন। আমি 40-45 ভেবেছিলাম,
তো এটা আর একটা ভালো জিনিস জানা হলো। আর মোটামুটি আপনার কি করে আপনাদের চলে, মানে আমাদের লোকের কাজে যায়, তারপর টুকটাক জমি আছে, সেই জমিগুলো চাষবাস করে খাওয়া। আর কি কাজ করে? ওই রাজমিস্ত্রি জোগাড়ে, তারপর ওই লোকের মাঠে জমিতেই চাষ করতে, মাঠে জমিতেই আর কি লোকের কাজ করতে। আর এই জমি জায়গা যেটুকু আছে চাষবাস করছে, তাই তো? আচ্ছা, এটা তো সিএসসি হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আর হলে তাহলে আপনাকে অন্য জায়গায় চলে যেতে হতো। এবং শুনেছিলাম যে মিনি একটা বন্দর হবে, সেটাও হয়নি। না, সেটা মানে তার জন্য কোনো লোকজন এসেছিল? আসে, মাঝে মাঝে আসে, কিন্তু হবে বলে মনে হয়। ভোটের ইলেকশন হলে পরে তখন আর কি সবাই আর কি আসবো করে, তারপরে আর সব ভুলে যায়। তারপর সব ভুলে যায়, তাই তো? আর কোনো সরকারি সাহায্য না, আমি সরকার সাহায্য কিছুই পাই না। কিছু পান না? এখানে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের কিভাবে আপনারা হসপিটালে নিয়ে যান? আমরা ওই নৌকা দিয়ে যাই, কিংবা সেই ব্রিজের ওপর দিয়ে। সিএসসি ব্রিজটা তো ওখান থেকে নামা খুব মুশকিলের ব্যাপার। মুশকিল, নৌকা দিয়ে যেতে হয়। বন্ধুরা, এই সেই সিএসসি ব্রিজ। এই ব্রিজের মাধ্যমেই ওপারের 6টি পরিবার এপারের সাথে যোগাযোগ রাখে এবং এইভাবে কাঠের সিঁড়ি বেয়ে কিন্তু এদের ওপরে উঠতে হয়, যেটা আমার বন্ধু উঠছে বা আমিও যেভাবে উঠছি। এই একটি মাধ্যম এদের ওপার থেকে এপারে যোগাযোগ রাখার। আর শিশুদের ক্ষেত্রে বা বয়স্ক লোকের ক্ষেত্রে কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এটা। যে কোনো মোমেন্টে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তাছাড়া এখানে আরেকটি যোগাযোগের মাধ্যম হলো নৌকো করেও কিন্তু ওপারে লোকজন এপারে আসে বা এপারে লোকজন ওপারে যায়। তাছাড়া আর কোনো যোগাযোগের মাধ্যমে নেই, তা সে যত ভয়ানকই প্রাকৃতিক বিপর্যয় আসুক বা অন্য কোনো পরিস্থিতির শিকার হোক। আর এখানকার মেয়েদের বিয়ে দিতে হলে তো আপনাকে যোগাযোগ অন্য জায়গায় করতে হয়। হ্যাঁ, এখান থেকে বলাগত প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে, আর চাকদাও অনেক দূরে, হ্যাঁ। ঠিক আছে? এই যে বিয়ে থা অনুষ্ঠান হলে পরে সব এখানে, সব মানে প্যান্ডেল করে, মানে দেখাশোনা করে সব এখানে বিয়ে থা দেবে, এখান থেকে যায়। আর ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি অন্য জায়গায় যোগাযোগ করতে হয়, তাই তো? আর অন্য জায়গার মেয়েরা কি এখানে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় হ্যাঁ, কেন হবে? এই চরেতে? হ্যাঁ। কোনো অসুবিধা করে না তারা? না, না। ঠিক আছে। আর ইলেকট্রিকের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এদিকে হলো 9 মাস হলো। 9 মাস আগে ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে। 10 মাস হলো। আচ্ছা, প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, বন্যা বা এই যে আইলা বা আমফানের মতো যে ঝড় হলো, তখন তো খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। আমফান ঝড়ে, আইলা ঝড়ে ঘরের চাল মাল সব ঘর বাড়ি সব ভেঙে চুরে নিয়ে চলে গেছে। খুব কষ্ট জীবন তখন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে তখন আবার নতুন করে আবার ঘরটা করেছি বহুত কষ্টে। আচ্ছা আচ্ছা। তারপরে গ্রাম সদস্যরা আসার কথা ছিল, গ্রাম সদস্যরা তো কেউ উকি মারতেও আসে না কোনোদিন জীবনে। তো ভোটের সময় সবাই যা আসে। আর ভোটটা কোথায় দেন আপনারা? আমরা বলাবার বলাগার ক্ষত্রিনগরে ভোটটা দেন? আচ্ছা আচ্ছা। আর তাহলে এতটা যে এই যে জঙ্গল এলাকা, মানে শিয়াল বা অন্যান্য সাপের তো উৎপাত আছেই, সাপের ভয় করে না? না, ভয় মানে অভ্যাস হয়ে গেছে। জন্মস্থান আমাদের এখানে, ভয় করে কি করব? এর আগে মানে আপনার বাবা বা আপনার ঠাকুর দাদারা কোথা থেকে এসে এখানে বসতি করে? ইউপি, মানে উত্তরপ্রদেশ থেকে এসে। উত্তরপ্রদেশ থেকে এখানে কি করে যোগাযোগ হলো? আবার বাচ্চাবেলা এসে মানে কোনো কাজের সোর্সে এসছে? হ্যাঁ, সে ভাটা শ্রমিক হোক বা অন্য কোনো কাজের সোর্সে এসছে? মানে হোটেলে আর কাজ করতে কলকাতায়, বাবুঘাট, আচ্ছা। হাওড়া, কলকাতায়, এগুলো আর কি লোকের বাড়ি ঝিঝিরি করে তো হোটেল। বাচ্চাবেলায় চলে এসেছিল 15-16 বছর বয়স। তারপর থেকে এখানে? তারপর থেকে ওই মানে ফেরিঘাটে আর কি চালাতেন। নিজের বড় নৌকা কিনে নিয়েছিল কষ্ট মষ্ট করে। হুম। ওই বাবুঘাটে, চাকদা, তারপরে আপনার ওই দীঘাটে, সমুদ্রগড়, এই নগরদ্বীপ, আমাদের বলাগড়, রান্নাঘাট, এগুলো সব বাবারা তখন খেয়া দিয়ে বেড়াতেন। খেয়ে দিয়ে বেড়াতেন? হ্যাঁ, সেটা জীবিকা ছিল? হ্যাঁ। আর কি লোকজন পারাপার করতে, যেমন ঘাট চলে, যেমন সরকারি ঘাট সেরকম। তাহলে আপনি বলছেন কোনো সরকারি পরিষেবা এখন অবধি আপনারা পাননি, কিন্তু ভোটের সময় ভোটটা দিতে হয়। ভোটের সময় ভোটটা দিতে হয়। আর এই চাষবাস আর ওই পশুপালন হ্যাঁ, এর উপরে নির্ভর করে। ছাগল গরু নিয়ে এই নিয়ে আমরা আছি। আর ভয় বলতে আপনি বলেন যে জন্ম অভ্যাস যখন এখানে ভয়টা আপনার পাচ্ছেন না। ভয় করলে আমাদের কিছু করার নেই, ভয় করলেও এর মধ্যে আমরা বসবাস করি। এখানে বিষাক্ত সাপ দেখা যায় তো? হ্যাঁ। আর শিয়াল? গোকর সাপ, তারপরে আরো আলকেউটে, সবই থাকে? সব বিভিন্ন রকম সাপ। এখানকার মেয়েরা স্কুলে পড়াশোনা যে করে সেটা কোথায় গিয়ে করতে হয়? বলাগড়, শ্রীপুর স্কুলে। সে তো শ্রীপুর স্কুলে যখন গেল, সে বর্ষাকালে তো খুব অসুবিধা হয় হ্যাঁ, বা ঝড় বৃষ্টির সময়? নৌকাতে পার হয়ে ছাতি মাথায় করে যায়, হেঁটে হেঁটে যায়, আবার হেঁটে হেঁটে চলে আসে। আচ্ছা, আপনার নামটা? কেদারনাথ চৌধুরী। কেদারনাথ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। কথা বললাম কেদারনাথ চৌধুরীর সাথে এবং তার বাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি।
পশুপালন এবং চাষবাস এবং রাজমিস্ত্রি জোগাড়ে দেওয়াই এদের কাজ এবং দৈনন্দিন কাজ, এই করে এরা জীবিকা নির্বাহ করে। ওনার কাছ থেকে সরাসরি কথা বলে তোমাদের তো দেখাচ্ছি। আর এবার চলো বাড়িটা দেখাচ্ছি। এটা কল, একটা পানীয় জলের ব্যবস্থা, এটাই 2 পাইপের। ওনার জমির হয়তো কলা কেটে রেখেছেন। আর এই যে ঘর, তোমার নাম কি? ও, এই গুঙা এই কথা বলতে পারে না। আর এটা তুলসী মঞ্চ, যেটা সাধারণত হিন্দু বাড়িতে থেকে থাকে। এই যে রান্নাঘর, এখানে কটা ফ্যামিলি আছে? 6টা ফ্যামিলি। সবাই কি এখানেই পাশাপাশি? সব পাশাপাশি লাইন দিয়ে এখান দিয়ে আসে। চলো বন্ধু, গ্রামটাকে একটু তোমাদের ঘুরে দেখাই। এই বাড়িটার পরে এই একজন বাড়ি, ইনি একটু পাকা বাড়ি করে নিয়েছেন। চলো একটু ঘুরে দেখাই তোমাদের। এবং মাত্র 9 মাস আগে ইলেকট্রিকের লাইন এসছে এখানে। এই 9 মাস ইলেকট্রিক লাইন আসা আগে অবধি কিন্তু এরা অন্ধকারময় জীবনেই কাটিয়েছিল। হয়তো কেরোসিনের আলোতেই এদের পড়াশোনা বা অন্যান্য কাজ চলতো। বন্ধু, একটা পর একটা বাড়ি আমরা এগিয়ে যাচ্ছি। ছোট গ্রাম, 5-6টা ঘর বা ফ্যামিলি, এত বড় নির্জন দ্বীপে, মানে 8,500 বিঘা জমির উপরে মাত্র 4 থেকে 5টা ফ্যামিলি রয়েছে। তাই বলে একটা স্ট্রাকচার করে কিন্তু ঘর করা হচ্ছে। আর ঠিক এইভাবে এরা বাস করেন, দেখতেই পাচ্ছ তোমরা। এখানকার তেঁতুল গাছ, তার তলায় আর সমাধি মতো রয়েছে এবং যেখানে লেখা রয়েছে 1375। সরি বলতে, এটা সমাধি নয়, এটা দেবতার মন্দির। ছোট একটা মন্দির যেখানে ওম লেখা রয়েছে। আচ্ছা, বাড়িতে প্রত্যেক বাড়িতে এত কুকুর থাকার কারণ কি? শিয়ালের সাথে লড়াই করবে বলে? এমনি রাখা, তাই তো? ভালো, কুকুর ভালো, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তোমাদের ঘুরে সব বাড়িগুলো দেখানো হলো। এগুলো ছাগলের ঘর এবং ছাগলগুলো কিন্তু মশাই দিয়ে টাঙিয়ে রাখা হচ্ছে, যাতে মশা বা অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বাঁচানো যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যে দ্বীপের মাত্র 4 থেকে 5 জন পরিবারের জীবনযাত্রা আমি দেখালাম, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে
আর অবশ্যই ভিডিওকে লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। নমস্কার।